হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এবং বাসাতেই আছো। তোমরা আশা করি এখন সবাই বাসাতে অবস্থান করছো, কারণ বাংলাদেশের করোনা পরিস্থিতি কিন্তু দিনকে দিন অনেক খারাপ হচ্ছে। সো এই সময় কিন্তু তোমরা শুধুমাত্র বাসায় থেকে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার মাধ্যমে কিন্তু তোমরা করোনা যুদ্ধে অংশগ্রহণ করতে পারো। জীবনে কখনো এরকম আয়েশ করে যুদ্ধ করার কাহিনী শুনতে পেয়েছো? কিন্তু তোমরা কিন্তু এই আয়েশ করে যুদ্ধ করার অপরচুনিটি তোমাদের জীবনে পেয়েছো। সুতরাং আশা করি সবাই বাসাতেই থাকবে এই কয়েকদিন এবং করোনার বিরুদ্ধে যুদ্ধ এভাবেই সুস্থভাবে চালিয়ে যেতে পারবে। আমরা তো সবসময় ক্লাস শুরু করি মূলত এমনভাবে যে তোমরা কে কোথা থেকে জয়েন করেছো আমাদেরকে কমেন্ট বক্সে এসে জানিয়ে যাও। তবে আজকে আমি ক্লাসটা শুরু করতে চাচ্ছি একটু ভিন্নভাবে। তোমরা গত কতদিন ধরে বাসায় আছো, অর্থাৎ গত কতদিন ধরে বাসা থেকে একবারের জন্য বের হওনি, সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাও। আমি একটু করোনা যোদ্ধাদের সাথে পরিচিত হতে চাচ্ছি। আমাদের সাথে ইতিমধ্যে প্রায় 100 মানুষ জয়েন করেছে। সো আরো অনেকেই জয়েন করা শুরু করেছে। আমাদের সাথে জয়েন করেছে মোহাম্মদ সিয়াম ইসলাম লাদেন এবং নাফিস ফুয়াদ, সিয়ামুল ইসলাম, দেন শাকেরা নিপু, ডিভাইন অ্যাঞ্জেল, অনিক কর্মকার। ওকে, নাইস। তোমরা আমাদেরকে জানাও যে তোমরা কতদিন হলো বাসাতেই শুধুমাত্র অবস্থান করছো এবং কতদিন ধরে তোমরা বাসার বাইরে একবারের জন্য বের হওনি। শেষ কবে তোমরা বাসা থেকে বের হয়েছো? অনেকে অলরেডি অ্যান্সার করা শুরু করেছে। কৃষ্ণ দাস বলেছে 15 মিনিটস। ও মনে হয় কিছুক্ষণ আগে বাসার বাইরে বের হয়েছিল, হয়তো বা কোনো কাজেই বের হয়েছিল। শাহা অঙ্কন বলেছে ফ্রম বরিশাল, লাস্ট 16 ডেজ ধরে ও বাসায় আছে। ওয়াও। দেন হলো সিয়াম ইসলাম লাদেন বলেছে 10 দিন যাবত ও বাসাতেই আছে। জান্নাতুল তামা বলেছে লাস্ট 24 ডেজ ধরে সে বাসাতে আছে। ওয়াও, থ্যাংক ইউ। তোমরা কিন্তু সকলেই একজন করে করোনা যোদ্ধা, এটা মাথায় রাখবে এবং তোমাদের সকলের জন্য শ্রদ্ধা। তো সবাই বাসায় বসে সুন্দরভাবে পড়ালেখাও চালাতে থাকো এবং তার পাশাপাশি করোনার বিরুদ্ধে যুদ্ধটাও যাতে চলতে থাকে। তাহলে আসো আমরা শুরু করে দিই আমাদের আজকের ক্লাস টপিক নিয়ে। আমরা আজকে পড়ব পরিবেশ রসায়ন এবং আজকে আমরা মূলত পড়ব হলো আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস নিয়ে। আমরা ক্লাসে প্রথমেই একটু ক্লাসের আউটলাইনটা সাজিয়ে নেই। আমরা ক্লাসটি শুরু করব হলো, আমাদের আজকে ফার্স্ট টপিক হবে হলো আদর্শ গ্যাসের সূত্র এবং গ্রাফ, এবং পরবর্তীতে যেটা আজকে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ টপিক সেটা হলো আদর্শ ও বাস্তব গ্যাসের সম্পর্ক। এই যে দ্বিতীয় টপিকটা কথা বললাম, এইটা এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট তত্ত্বীয় টপিক। এবং এখানে যেটা দেখা যায় যে আমরা যখন অ্যান্সার করতে যাই দ্বিতীয় অংশটা, অর্থাৎ আদর্শ বাস্তব গ্যাসের সম্পর্ক কি বা বাস্তব গ্যাস কখন আদর্শের ন্যায় আচরণ করে, এই ধরনের অ্যান্সারগুলো যখন আমরা দিতে চাই তখন আমরা অনেকেই গোজামিল পাকিয়ে ফেলি। তো আমরা আজকে এই জায়গাটাই বেশি ফোকাস করব। আমরা শুরু করব আমাদের সবচাইতে বেসিক যে সূত্রগুলো আছে, অর্থাৎ চার্লসের সূত্র, বয়েলের সূত্র, এগুলো দিয়ে। তো আমরা শুরু করি। তাহলে যখন আমরা একটা গ্যাসের বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা করি, এখানে মূলত 4 ধরনের ভ্যারিয়েবল থাকে। কি কি সেগুলো? গ্যাসের 4টা ভ্যারিয়েবলের ভিতরে থাকে হলো 1 নাম্বার আয়তন, 2 নাম্বার থাকে চাপ, 3 নাম্বার থাকে তাপমাত্রা এবং পরিমাণ অথবা মোল সংখ্যা। আয়তন, চাপ, তাপমাত্রা বা পরিমাণ বা মোল সংখ্যা। এখন তাহলে একটা জিনিস খেয়াল করো ভাইয়া, এই জিনিসটা নিয়ে আমি কেন কথা বলতেছি? হ্যাঁ, এই 4টা জিনিসের ভিতরেই সম্পর্কগুলো নিয়ে আলোচনা করেছে আমাদের আদর্শ গ্যাসের সূত্রগুলো।
আদর্শ গ্যাসের যতগুলো সূত্রের কথা আমরা জানি প্রত্যেকটা সূত্রে যে কোনো দুটোর ভিতরে সম্পর্ক স্থাপন করেছে এবং বাকি দুটো তখন কি ছিল, ধ্রুব বা কনস্ট্যান্ট ছিল। তাহলে দেখো আমি একটু যদি সামারি করি, প্রথমে আমরা সামারি করব, তারপর আমরা এগুলো একটু ডিটেইলে যাওয়ার চেষ্টা করব। ফার্স্টে যদি একটু সামারি করি, দেখো বয়েলের সূত্রে বলেছে সে আয়তন এবং চাপের ভিতরে সম্পর্কটা সে ব্যাখ্যা করার চেষ্টা করেছে যে V is proportional to 1/p, অর্থাৎ আয়তন এবং চাপের ভিতরে সে সম্পর্ক স্থাপন করেছে। কেন এর ভিতরে সম্পর্কটা ব্যস্তানুপাতিক? খুবই সহজ। তুমি একটা বেলুন হাতে নাও, বেলুনটাকে ফুলানোর পরে যদি তুমি এটাকে চাপ প্রয়োগ করো, দেখবা যে যখন তুমি চাপ প্রয়োগ করছো তখন তার আয়তনটা কমে যাচ্ছে, অর্থাৎ চাপ বাড়ালে আয়তন কমে, আর যদি চাপ কমাও তাহলে আয়তনটা বৃদ্ধি পাবে। তাহলে এদের ভিতরে সম্পর্কটা কি, ব্যস্তানুপাতিক সম্পর্ক। এবং অবশ্যই সে সময়ে nRT কনস্ট্যান্ট থাকবে। তাহলে দেখো সূত্রটাকে তাহলে আমরা কিভাবে বলে থাকি যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভর, স্থির তাপমাত্রা মানে কি, টিটা কনস্ট্যান্ট, নির্দিষ্ট ভর মানে কি, আমার এখানে মোল সংখ্যাটা কনস্ট্যান্ট। তাহলে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের ক্ষেত্রেই কিন্তু বয়েলের সূত্রটা অ্যাপ্লাই করে থাকি আমরা। তাহলে এবার আসো চার্লসের সূত্রের প্রতিপাদন থেকে আমরা কি পাই। আমরা যদি চার্লসের সূত্রের প্রতিপাদন থেকে পাই যে V is proportional to T, অর্থাৎ পরম তাপমাত্রা সমানুপাতিক, অর্থাৎ তাপমাত্রা যদি আমি বাড়াই আয়তন বাড়বে, তাপমাত্রা কমালে আয়তন কমবে, এবং সেক্ষেত্রে কে কনস্ট্যান্ট হবে, n আর p তখন কনস্ট্যান্ট। তাহলে ওইখানে আমাদের সূত্রটা কি বলা হয় যে স্থির চাপে নির্দিষ্ট ভরের, স্থির চাপ নির্দিষ্ট ভরের। তো তার জন্য কিন্তু আমাদের চার্লস সূত্রটা অ্যাপ্লিকেবল হয়। এর পরবর্তীতে আছে গেল-সাকের চাপীয় সূত্র। তাহলে যখন আমরা চাপীয় সূত্র নিয়ে কথা বলি, চাপীয় সূত্রের প্রতিপাদন থেকেও আমরা পাই যে P is proportional to T, যখন n আর v টা কি থাকে, কনস্ট্যান্ট, অর্থাৎ স্থির আয়তনে নির্দিষ্ট ভরের ক্ষেত্রে তখন আমাদের চাপীয় সূত্রটা অ্যাপ্লাই করা হয়। পরবর্তীতে আসে কি, পরবর্তীতে আসে অ্যাভোগাড্রোর সূত্র। এখন বলতে পারো ভাইয়া অ্যাভোগাড্রোর সূত্র তো আমরা ছোটবেলা থেকে পড়তেছি, কিন্তু কোথাও তো অ্যাভোগাড্রোর সূত্রকে আপনি ভি আর এন কে বা ভিপি এগুলো দিয়ে তো কখনো আমাদেরকে কেউ বলেনি। দেখো অ্যাভোগাড্রোর সূত্রটা আমরা একটু রিকল করার চেষ্টা করি। অ্যাভোগাড্রোর সূত্রতে কি বলেছে, অ্যাভোগাড্রোর সূত্রতে বলেছে যে স্থির তাপমাত্রা ও চাপে সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। অর্থাৎ তোমার যদি তাপমাত্রা ও চাপ যদি স্থির হয়, সমান আয়তনে সমান অণু থাকবে। তাহলে তুমি যদি আয়তন বাড়াও তাহলে কি হবে, অণুর সংখ্যা বাড়বে। অণুর সংখ্যা বাড়া মানে কি বলো তো ভাইয়া, অণুর সংখ্যা যদি বৃদ্ধি পায় তার মানে হলো মোল সংখ্যা বৃদ্ধি পাবে। তাহলে তুমি যদি আয়তন বাড়াও মোল সংখ্যা বৃদ্ধি পাবে, আয়তন কমালে মোল সংখ্যা কমবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি কিভাবে, তাহলে আমরা এটাকে লিখতে পারি V is proportional to n যখন T আর P কি কনস্ট্যান্ট বা ধ্রুব থাকবে। তাহলে এই চারটা সূত্রের জাস্ট সাম আপ করাটাই হলো কি আমার মানে প্রথম টার্গেট ছিল। এবং দেখো এই যে আমি যে চারটা ভ্যারিয়েবলের কথা বলেছি, আয়তন, চাপ, তাপমাত্রা এবং মোল সংখ্যা, এগুলো দিয়ে কিন্তু আমাদের এই চারটা সূত্র, এবং এখানে যে কোনো দুটোর ভিতরে সম্পর্ক স্থাপন করা হয়েছে, আর বাকি দুটো এখানে ছিল কনস্ট্যান্ট হিসেবে। তো আশা করি সবাই আদর্শ গ্যাসের সূত্রগুলো কোথা থেকে এসেছে সেগুলো আমরা মোটামুটি এখন ইজিলি রিলেট করতে পারবো। এখন আমি চলে যাব একটু বয়েলের সূত্রতে এবং সেটার গ্রাফগুলো দেখার চেষ্টা করব। তাহলে আসো আমরা যদি এখন বয়েলের সূত্র নিয়ে কথা বলি, বয়েলের সূত্রতে আমরা দেখতে পাই বয়েলের সূত্র কি বলেছে, বয়েলের সূত্র বলে স্থির তাপমাত্রা ও চাপে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। অর্থাৎ আমি যদি একটু আগে লিখেছিলাম আমার আয়তন যদি হয় V is proportional to হবে 1/p যখন n আর t কি
কনস্ট্যান্ট। তাহলে এবার আসুন ভাইয়া, আমরা যদি এখানে একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসি তখন এটাকে আমি কি লিখতে পারি? আমি এটাকে তখন লিখতে পারি v ইজ ইকুয়াল টু k ইন্টু 1/p। এখন ভাইয়া বলেন তো, এই সমীকরণটা দেখে কি চেনা চেনা লাগে? এই সমীকরণটা তোমার জ্যামিতিতে পড়া কোন সমীকরণের মতো? দেখো তো, এইটাকে y ইকুয়াল টু mx এর সাথে মিলানো যায় কিনা বলো তো? y ইকুয়াল টু mx কোন ধরনের সরলরেখার সমীকরণ? একটু আমাদেরকে কমেন্ট বক্সে জানাও। ওকে, আমাদেরকে অলরেডি অনেকে অ্যান্সার দেওয়া শুরু করেছে। ওকে, স্বাধীন দিব্য অলরেডি আমাদেরকে অ্যান্সার দিয়েছে, আবু বকর অ্যান্সার দিয়েছে, অনেক কর্মকার অ্যান্সার দিয়েছে, ফারদিন সামির খান অ্যান্সার দিয়েছে যে এগুলো সব মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে আমি যদি এখন একটা গ্রাফ আঁকার চেষ্টা করি তাহলে গ্রাফটা কিরকম হবে সেটা একটু দেখে আসি। আমরা যদি এখন একটা গ্রাফ আঁকি তাহলে গ্রাফটা কিরকম হবে? ধরো আমার এখানে y ইকুয়াল টু কি ভাইয়া? y অ্যাক্সিসে তাহলে কে থাকবে? আয়তন বা v। আর x অ্যাক্সিসে কে থাকবে? 1/p। তাহলে দেখো, আমি যদি এখন গ্রাফটা আঁকার চেষ্টা করি তখন গ্রাফটা হবে কি রকম? মূলবিন্দুগামী সরল রেখা। এখন বলতে পারো ভাইয়া আপনি তিনটা লাইন কেন আঁকতেছেন? ধরো আমি বিভিন্ন তাপমাত্রা স্থির রেখে আমি যদি গ্রাফগুলো আঁকি তাহলে আমি কি প্রত্যেকটা তাপমাত্রার জন্য আমরা ভিন্ন ভিন্ন লাইন পাবো। তাহলে তখন আমার T1 তাপমাত্রার জন্য আমি পেলাম উপরের লাইনটা, T2 তাপমাত্রার জন্য পেলাম হলো দ্বিতীয় লাইনটা, এবং T3 তাপমাত্রার জন্য পেলাম তৃতীয় লাইনটা। এই ধরনের গ্রাফ দিয়ে একটা খুবই কমন কোয়েশ্চেন আসে তোমাদের। সেটা কি? তোমাদেরকে গ্রাফটা দিবে, গ্রাফটা দেওয়ার পরে তোমাদেরকে জিজ্ঞেস করবে যে ভাইয়া এই গ্রাফের যে তাপমাত্রাগুলো দেওয়া আছে T1, T2, T3, এই তাপমাত্রাগুলোর ভিতরে সম্পর্ক বের করো। এখন তোমরা আমাকে বলো তো ভাইয়া, এখানে T1 তাপমাত্রাটা বড় না T2 তাপমাত্রাটা বড় নাকি T3 তাপমাত্রাটা বড়? এইটা আমাদেরকে একটু কমেন্ট বক্সে জানাও যে এখানে T1 তাপমাত্রাটা সবচাইতে বড় নাকি T3 তাপমাত্রাটা সবচাইতে বড়। তাহলে আমি তোমাদেরকে দুটো অপশন দেই, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও যে কোন অপশনটা সঠিক। এ, T1 is greater than T2 is greater than T3, B, T3 is greater than T2 is greater than T1। এই দুটো অপশন নিয়েই তোমাদের মূলত সব সময় ঝামেলা হয়। সো তোমাদের কাছে আমি জানতে চাচ্ছি যে কমেন্ট বক্সে জানাও যে এই দুটো অপশনের ভিতরে কোন অপশনটা সঠিক, এ নাকি বি? আমাদেরকে কমেন্ট বক্সে এখনই জানাও। ওয়াও, তোমরা অনেকে অলরেডি অ্যান্সার দেওয়া শুরু করেছো। মাহফুজা তন্নি বলেছে, আশির নিয়াজ আহমেদ বলেছে T3 বড় সবচেয়ে। ওকে, মাহফুজা তন্নি বলেছে এ হলো অ্যান্সার, রাধিকা পল বলেছে বি অ্যান্সার, সিয়ামুল ইসলাম বলেছে 1 is greater than 2 is greater than 3 অর্থাৎ এ, আদিল হাসান বলেছে T1 is greater than T2 is greater than T3 অর্থাৎ এ, স্বাধীন দিব্য বলেছে এ, সিয়ামুল ইসলাম বলেছে এ, সোহান হোসেন বলেছে বি। ওয়াও, তোমাদের ভিতরে তো অনেক ধরনের অ্যান্সার দেখা যাচ্ছে। অনেকেই এ দিচ্ছে অ্যান্সার, অনেকেই বি দিচ্ছে অ্যান্সার। তার মানে এখানে কিন্তু ভাইয়া ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তাহলে এখন তোমাদেরকে আমি ছোট্ট একটা ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। এই ট্রিক্সটা যদি তোমরা অ্যাপ্লাই করো খুব সহজে শিওরলি তোমরা এই ধরনের এমসিকিউগুলো কয়েক সেকেন্ডে অ্যান্সার করতে পারবা। তাহলে কিভাবে করব আমরা ব্যাপারটা আসো একটু দেখি। ধরো
আমি যদি এইখানে y অক্ষের সমান্তরাল যদি একটা দাগ টানি, তাহলে দেখো তো ভাইয়া, এই y অক্ষের সমান্তরাল যে দাগটা টানলাম, এই দাগে কিন্তু আমার চাপ স্থির হয়ে গেছে, অর্থাৎ আমার এখানে পি কি কনস্ট্যান্ট হয়ে গেছে। এখন দেখো, আমার এই T1 টেম্পারেচারে এই পয়েন্টে আমি পাবো কি V1, T2 টেম্পারেচারে এটা হবে কি আমার V2, আর T3 টেম্পারেচারে আমরা এখানে পাবো কি V3। এখন দেখো, এটা হলো V1, এটা হলো V2, এটা হলো V3। তাহলে এখন দেখো, V1 যেহেতু V2 এর থেকে বড় এবং V2 যেহেতু V3 এর থেকে বড়, অর্থাৎ V1 কোনটা, এইটা, V2 হলো এতটুকু, আর V3 হলো একেবারে নিচের অংশটুকু। তাহলে V1 is greater than V2 is greater than V3, এবং আয়তন এবং তাপমাত্রার সম্পর্ক কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? অবশ্যই সমানুপাতিক। সুতরাং আমার তাপমাত্রাটা হবে T1 is greater than T2 is greater than T3। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা কোনটা হবে? অপশন এ। আশা করি সবাই বুঝতে পেরেছো, এবং তোমাদের যদি এইটা না বুঝতে পারো, যদি কোনো ধরনের কোয়েরি থাকে, আমাদেরকে কমেন্ট বক্সে জানাও, আমি অবশ্যই তোমাদেরকে এটা অ্যান্সার করার চেষ্টা করব। তাহলে আমি আরেকবার একটু রিপিট করে দিচ্ছি। এক y অক্ষের সমান্তরাল একটা দাগ টানবে, ওই দাগে পিটা কি হয়ে গিয়েছে, কনস্ট্যান্ট হয়ে গিয়েছে। তাহলে এখন ওইখানে দেখো, T1 তাপমাত্রার জন্য তুমি পাচ্ছ V1, T2 তাপমাত্রার জন্য তুমি পাচ্ছ V2, T3 তাপমাত্রার জন্য তুমি পাচ্ছ কি V3। তাহলে যেহেতু V1 is greater than V2 is greater than V3, তাহলে আমি বলতে পারি আয়তন এবং তাপমাত্রার সম্পর্ক সমানুপাতিক। সুতরাং T1 is greater than T2 is greater than T3 হবে। সো আশা করি এখন তোমাদের যে কোনো ধরনের গ্রাফ দিলে তোমরা এখন খুব ইজিলি অ্যান্সার দিয়ে দিতে পারবে। আমরা এরপরেই আবার একটা গ্রাফে যাব, এবং তখন তোমাদেরকে আমি আবার সিমিলার একটা কোয়েরি করব, দেখবো তখন কে কত দ্রুত অ্যান্সার দিতে পারো। এখন দেখো ভাইয়া, আমরা যদি y = mx তো আমরা অনেক পড়লাম, এখন আমরা যদি এই আয়তন এবং চাপ এই দুটোকে যদি মাল্টিপ্লাই করে দিই, অর্থাৎ PV = যদি k হয়, অর্থাৎ আয়তন এবং চাপের গুণফল কি হবে ভাইয়া? ধ্রুব। যখন আমি এইটা বলতেছি, তখন দেখো এই ধরনের গ্রাফও কিন্তু তোমরা জ্যামিতির অংশে পড়েছো। এই ধরনের গ্রাফকে কি বলে? এইখানে গ্রাফটা কিসের মতো? এটা হলো x y হবে c, অর্থাৎ x এবং y এর গুণফল হবে কনস্ট্যান্ট। তাহলে x এবং y এর গুণফল কনস্ট্যান্ট, এই ধরনের গ্রাফকে কোন ধরনের গ্রাফ বলা হয় বলো তো? এগুলো কিন্তু আমরা জ্যামিতিতে অবশ্যই কনিক চ্যাপ্টারে মনে হয় দেখেছি, তাই না? তাহলে তোমরা দ্রুত অ্যান্সার দাও যে x এবং y এর গুণফল = ধ্রুব, এই ধরনের গ্রাফকে আমরা কোন ধরনের গ্রাফ বলে থাকি? অনেকেই আমাদের সাথে অলরেডি ক্লাস করছে। মাহফুজা তন্নি বলেছে অধিবৃত্ত। সাইফুদ্দিন বাবর খুবই স্পেসিফিক অ্যান্সার দিয়েছে, থ্যাংক ইউ সাইফ। অ্যান্সারটি হলো আয়তাকার অধিবৃত্ত, এবং এটি সম্পূর্ণ সঠিক অ্যান্সার, থ্যাংক ইউ সাইফ। সো আমরা আয়তাকার অধিবৃত্ত এই কথাটা কেন বলি, একটু খেয়াল করো যে আয়তাকার অধিবৃত্তর গ্রাফটা কিরকম হবে সেটা আমরা একটু দেখে আসি। আমরা অধিবৃত্তের কথা বুঝলাম যে অধিবৃত্ত তো বাবা এরকম একটা দাগ টেনে দিলেই হয়, কিন্তু আয়তাকার অধিবৃত্তটাকে কেন বলছি সেটাও আজকে আমরা একটু বোঝার চেষ্টা করব। দেখো, আমরা যদি এখানে x হলো p আর এটা হলো y হলো v, তাহলে দেখো আয়তাকার অধিবৃত্ত গ্রাফগুলো হবে অনেকটা এই রকম। তাহলে একটু যদি খেয়াল করি, আমরা যদি এই গ্রাফগুলো আঁকি, এটাকে যদি ধরলাম T3 T2 T1, তিনটা ভিন্ন তাপমাত্রায় আমি গ্রাফগুলো পেলাম।
এটাকে আয়তাকার অধিবৃত্ত বলার পিছনে কারণ কি সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখো এইখানে যে কোনো পয়েন্টে, যে কোনো বিন্দুতেই তুমি যদি কোনো একটা আয়তক্ষেত্র আঁকো, যে কোনো বিন্দুতে যদি তুমি আয়তক্ষেত্র আঁকো, প্রত্যেকটা আয়তক্ষেত্রের, এটাকে যদি আমি ধরি P1, এটা যদি V1 হয়, এটা যদি আমি ধরি P2, আর এটা যদি V2 হয়, তাহলে P1 into V1 is equal to P2 into V2 is equal to কি হবে? K। অর্থাৎ এখানে যতগুলো আয়তক্ষেত্র তুমি আঁকো না কেন, প্রত্যেকটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এখানে সমান হবে। সুতরাং এই ধরনের গ্রাফকে আমরা বলে থাকি আয়তাকার অধিবৃত্ত। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তো আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তুমি যতবারই করো না কেন, এটা কি P ইন্টু V না? তাহলে P ইন্টু V যদি হয়, তাহলে সবসময় কি হবে? কনস্ট্যান্ট হবে বা ধ্রুব হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এখানে কি হবে? সমান হবে। এখন ভাইয়া তোমাদের কথা তো, তোমাদেরকে একটু আগে তো আমি শিখালাম যে তাপমাত্রাগুলো কে ছোট কে বড় কিভাবে বের করতে হয়। একই জিনিস জাস্ট এখানে তোমরা আবার অ্যাপ্লাই করো। তোমরা আমাকে বলো তাপমাত্রাগুলোর ভিতরে T1, T2, T3 এই তিনটার ভিতরে কে সবচাইতে ছোট এবং কে সবচাইতে বড়। আবার আমি তোমাদেরকে অপশন দিয়ে দিচ্ছি তোমাদের লেখার সুবিধার জন্য। A is equal to হবে T1 is greater than T2 is greater than T3, আর B is equal to হবে T3 is greater than T2 is greater than T1। প্রশ্ন হলো এখানে কে সবচাইতে ছোট এবং কোন তাপমাত্রাটি সবচাইতে বড়। অর্থাৎ এখানে এ আনসারটি সঠিক না বি আনসারটি সঠিক, আমাদেরকে কমেন্ট বক্সে জানাও। ওয়াও, অলরেডি আমাদেরকে আবু বকর অ্যান্সার দিয়ে ফেলেছে যে অ্যান্সার হবে বি। মাহফুজা তন্নি বলেছে অ্যান্সার হবে বি। অপূর্ব দত্ত বলেছে অ্যান্সার হবে বি। দেন হলো সিঙ্গার শ্রাবন্তী বলেছে অ্যান্সার হবে বি। ওয়াও, আবু বকর আমাকে অনেকবার অ্যান্সার দিচ্ছে। আবু বকর এটা অবশ্যই সঠিক অ্যান্সার, এটা হলো বি। তারপরে ঋত্বিক দেব বলেছে বি। ওয়াও, তোমরা কিন্তু এখন সবাই সম্মিলিতভাবে সঠিক অ্যান্সার দিচ্ছ এবং এটাই কিন্তু এক্স্যাক্টলি আমি চাচ্ছিলাম। তাহলে দেখো যে এটাও কিভাবে বের করেছি আমরা, খুবই সহজ। আমরা y অক্ষের সমান্তরাল দাগ টেনেছি, এই পয়েন্টে পেয়েছি V3, এই পয়েন্টে পেয়েছি V2, এই পয়েন্টে পেয়েছি কি V1। তাহলে V1 is greater than V1 is less than V2 is less than V3, তাহলে কি হবে T1 is less than T2 is less than T3। তাহলে আশা করি এখন তোমরা সবাই এই গ্রাফটা বুঝেছো এবং গ্রাফ নিয়ে তোমাদের আর কখনো ঝামেলা হবে না, অ্যাটলিস্ট বয়েলের সূত্রে। এবং এখানে আরো একটা গ্রাফ আছে যেটা খুবই সহজ একটা গ্রাফ। সেটা হলো গিয়ে যদি তুমি চাপের সাথে, যদি তুমি চাপ বনাম পিভি এর গ্রাফ আঁকো, তাহলে তোমরা কি পাবে। দেখো তুমি চাপ যতই বাড়াও না কেন, পি আর ভি এর গুণফলটা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। তাহলে তুমি অবশ্যই একটা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা পাবা। এবং এখানেও যদি আমি T1, T2, T3 লিখি, তাহলে এখন তোমরা বলো তো ভাইয়া এই যে 3 নাম্বার গ্রাফটা আঁকলাম আমরা, এই 3 নাম্বার গ্রাফের জন্য আমাদের এ সত্য হবে না বি সত্য হবে, সেটা একটু আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দাও। ওয়াও, শতাব্দী রয় অ্যান্সার দিয়েছে যে 3 নাম্বার গ্রাফের জন্য অ্যান্সার হবে এ। আবু বকর বলেছে অ্যান্সার হবে বি। আল মামুন বলেছে অ্যান্সার হবে বি। জান্নাতুল ফেরদৌসী সোনালী বলেছে এ। ওয়াহিদুল গালিব বলেছে এ। মাহফুজা তন্নি বলেছে এ। ঋত্বিক দেব বলেছে এ। সাইফুদ্দিন বাবর বলেছে এ। তো অনেকেই সঠিক অ্যান্সার দিচ্ছ, অনেকে একটু ছোট্ট ভুলও করে ফেলেছ, সে সমস্যা নেই। আবার একটু বলছি যে এখানে যখন, যেহেতু এখানে তোমার ওয়াই অক্ষের সমান্তরাল দাগ টানাই আছে, ওয়াই অক্ষের সমান্তরাল তুমি যদি দাগ টানো, তাহলে এখানে তুমি পাবা কি পি V1, P V2 and P
V3। এখানে যেহেতু P সব জায়গাতেই সমান, তাহলে আমার এখানেও কি হবে, V1 is greater than V2 is greater than V3, অর্থাৎ T1 is greater than T2 is greater than T3। আশা করি এই ধরনের যতগুলো প্রশ্ন আসবে সবগুলো তোমরা এখন সঠিক অ্যান্সার করতে পারবে। সো এবং এটা নিয়ে তোমাদের যদি কোনো ধরনের কোশ্চেন থাকে তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমরা এবার চলে যাব ভাইয়া, বয়েলের সূত্র আমাদের শেষ। বয়েলের সূত্র নিয়ে আমরা আর পেঁচাবো না, আমাদের বয়েলের সূত্র অনেক শিখে ফেলেছি। এবার আমরা চলে যাব চার্লসের সূত্রে। চার্লসের সূত্রে আমি যখন প্রথমবার লিখেছিলাম ক্লাসের শুরুতে, যে ভাইয়া চার্লসের সূত্রে আমরা লিখেছিলাম হলো v is proportional to t, এবং ওইখানে পাশে সুন্দর করে লিখে দিয়েছিলাম যে ওটা চার্লসের সূত্র না, চার্লসের সূত্রের প্রতিপাদন থেকে পাই যে v is proportional to t বা পরম তাপমাত্রা। তাহলে ভাইয়া চার্লসের সূত্রটা কি? চার্লসের সূত্রটা খুবই সিম্পল, আমি জাস্ট তোমাদেরকে বলবো এবং তার সাথে সাথে ব্যাপারটা ম্যাথমেটিক্যালি দেখানোর চেষ্টা করব। আসো তাহলে আমরা চার্লসের সূত্রটা দেখি। চার্লসের সূত্র বলেছে যে এখানে চাপ এবং পরিমাণটা কি থাকবে, কনস্ট্যান্ট। অর্থাৎ সে বলেছে স্থির চাপে নির্দিষ্ট ঘরে কোনো গ্যাসের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্ণীত 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করলে তখন কি হবে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ধরো আয়তন পেলাম আমি V0, আর আমি যদি 1 ডিগ্রি সেলসিয়াস করি অর্থাৎ তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করি, তাহলে সূত্র মতে বলেছে যে এই তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের যত আয়তন আছে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে সেই আয়তনের 273 ভাগের 1 ভাগ বাড়বে, বা যদি আমি কমাই তাপমাত্রা তাহলে কমবে। অর্থাৎ 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন V1 ইজ ইকুয়াল টু হবে V0, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন প্লাস এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনের 273 ভাগের 1 ভাগ, অতটুকু অংশ কি হবে এখানে যোগ হবে। এটা যদি আমার প্রত্যেক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্যই হয়, তাহলে T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় VT ইজ ইকুয়াল টু কি হবে, V0 প্লাস T ইনটু V0 বাই 273। এখানে T কি, ছোট হাতের T হলো ডিগ্রি সেলসিয়াস স্কেলের তাপমাত্রা। তাহলে এখন তোমরা আমাকে বলো তো এই গ্রাফটা কি ভাইয়া চেনা চেনা লাগে? এটা তোমাদের সরলরেখা চ্যাপ্টারে জ্যামিতিতে পড়েছো, এবং ওইখানে খুব সহজভাবে বলে দেওয়া আছে y ইকুয়াল টু c প্লাস x ইনটু m, অর্থাৎ y ইকুয়াল টু mx প্লাস c। তাহলে এটা কি, এটা কোন ধরনের সরলরেখার সমীকরণ? এটা হলো y অক্ষকে ছেদকারী সরলরেখার সমীকরণ। তাহলে y অক্ষকে ছেদকারী সরলরেখার সমীকরণ যদি এটা হয়, তাহলে আমি যদি একটা গ্রাফ আঁকি, তাহলে গ্রাফটা কিরকম হবে ভাইয়া? আমি ধরো এখানে আছে ডিগ্রি সেলসিয়াসে 0 ডিগ্রি সেলসিয়াস, এখানে হলো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা দেওয়া আছে আর আয়তন দেওয়া আছে। এখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমার আয়তন হয় V0, তাহলে এটা কি y অক্ষকে ছেদকারী সরলরেখা। তাহলে y অক্ষকে ছেদকারী সরলরেখাটা আমার এটা হলো P1 চাপের জন্য, এটা হলো P2 চাপের জন্য, এটা হলো P3 চাপের জন্য। এখন ভাইয়া তোমাদেরকে একটা কোশ্চেন করি, দেখো এরা সবাই একটা x অক্ষের নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে, যে তাপমাত্রাটাকে আমরা বলে থাকি -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর স্পেসিফিক ভাবে বলতে হলো 273.15 ডিগ্রি সেলসিয়াস, এবং এই তাপমাত্রাটাকে আমরা বলে থাকি পরম শূন্য তাপমাত্রা। এটাকে পরম শূন্য তাপমাত্রা কেন বলা হয় ভাইয়া? কারণ তাত্ত্বিকভাবে এই তাপমাত্রাতে সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, তার জন্য এই তাপমাত্রাটাকে আমরা কি বলে থাকি, পরম শূন্য তাপমাত্রা। একটা জিনিস দেখো, এখানে গ্রাফের প্রথম দিকে কতগুলো আমি ডট ডট দিয়েছি, সোজা স্ট্রেট লাইন না দিয়ে ডট ডট দিয়েছি, কেন ভাইয়া? কারণ বাস্তবিক ক্ষেত্রে
এই যে আমরা যে ডট ডট দিয়েছি এই এরিয়াটুকুতে যাওয়ার আগেই গ্যাসগুলো আর গ্যাস থাকে না, তরল হয়ে যায়, এবং তখন সেই সূত্রগুলো আমরা কিন্তু আর অ্যাপ্লাই করতে পারি না। সো আলটিমেটলি এই জন্য আমি এখানে ব্রোকেন লাইন দিয়েছি, যাতে হলো এখানে বোঝা যায় যে এই জায়গাটা তাত্ত্বিকভাবে আছে কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আমরা পাই না। এবার আসো তোমাদেরকে যে কোশ্চেনটা এখান থেকে সবাই একটু আগে করেছিলাম সেরকমই একটা কোশ্চেন, সিমিলার একটা কোশ্চেন এখানেও করব। তোমাদের কাছে কোশ্চেন হলো এখানে চাপগুলোর ভিতরে সম্পর্ক কি, P1 is greater than P2 is greater than P3 নাকি P3 is greater than P2 is greater than P1? এটার অ্যান্সারটা অবশ্যই আগেরটার থেকে একটু ডিফারেন্ট হবে। জাস্ট তোমাদেরকে একটা ছোট্ট হিন্ট দিয়ে দিই, আগেরবার কিন্তু আয়তন এবং তাপমাত্রার সম্পর্ক ছিল সমানুপাতিক সম্পর্ক, এখন আমরা বের করতে আয়তন এবং চাপের সম্পর্ক, এবং যেটা কি ব্যস্তানুপাতিক। তাহলে এখন তোমরা আমাকে বলো তো ভাইয়া, যে এই গ্রাফটা থেকে যদি তোমাকে P1 P2 P3 এর সম্পর্ক বের করতে বলা হয় তাহলে কোন উত্তরটি সঠিক, এ নাকি বি? আমাদেরকে কমেন্ট বক্সে অ্যান্সার জানাও। অলরেডি আমাদেরকে অনেকেই অ্যান্সার দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি জান্নাতুল ফেরদৌসী সোনালী অ্যান্সার দিয়েছে, মাহফুজা তন্নি, শতাব্দী রয়, মুর্শিদা সাথী, শ্রাবন্তী, স্বাধীন দিব্য, এবং সবাই এক বাক্যে অ্যান্সার দিয়েছে বি। অ্যামেজিং, বিকজ আমাদের এই জায়গাটাতে প্রথম দিকে ক্লাসের শুরুতে যে সমস্যাটা আমরা সবাই ফেস করছিলাম সেটা কিন্তু এখন আর নেই। খুবই সিম্পল, যে আমাদের এখানে P1 যদি আমি একটা দাগ টানি, যেটা অলরেডি ওয়াই অক্ষ দিয়ে টানা আছে, যে P1 চাপে আয়তন বেশি, P2 তে আয়তন তার থেকে কম, P3 তে আয়তন সবচেয়ে কম, তাহলে আমার এখানে V1 is greater than V2 is greater than V3, অর্থাৎ V1 আয়তন সবচেয়ে বেশি, এবং আয়তন এবং চাপের সম্পর্ক যেহেতু ব্যস্তানুপাতিক, তাহলে যেহেতু আয়তন V1 সর্বোচ্চ, তাহলে P1 কি হবে সর্বনিম্ন, তারপরে P2 আর P3 হবে কি তাহলে সর্বোচ্চ। তাহলে আমাদের বি অ্যান্সারটা সঠিক, এবং অ্যামেজিংলি তোমরা সবাই সঠিক অ্যান্সার দিয়েছো, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে এখন দেখো আমাদের এইখানে যে সূত্রটা আমরা পেয়েছিলাম, যে VT ইকুয়াল টু V0 প্লাস TV0 বাই 273, এটাই মূলত চার্লসের মূল সূত্রটা ছিল। এখান থেকে আমি যদি আরেকটু ভেঙে লিখি, এটাকে লেখা যায়, আমি যদি V0 কমন নেই তাহলে আসে 1 প্লাস T বাই 273, যেটাকে আমি যদি আরেকটু ভাঙিয়ে লিখি 273 প্লাস T বাই 273, দেখো সেলসিয়াস স্কেলের তাপমাত্রার সাথে যদি তুমি 273 যোগ করো তাহলে তুমি পাবে কি পরম স্কেলের তাপমাত্রা বা পরম তাপমাত্রা। তাহলে সেটাকে আমি যদি দেখি, এটাকে লিখতে পারি V0 বাই 273 ইন্টু বড় হাতে T বা পরম তাপমাত্রা। তাহলে দেখো VT ইকুয়াল টু পাচ্ছি V0 বাই 273 ইন্টু বড় হাতে T বা পরম তাপমাত্রা। এটাকে তাহলে আমি কোন ধরনের গ্রাফ বলতে পারি, y ইকুয়াল টু mx। তাহলে y ইকুয়াল টু mx যদি আমি এখান থেকে লিখতে পারি, তাহলে এখন দেখো আমার গ্রাফটা কিরকম হবে, খুবই সহজ, মূলবিন্দুগামী সরলরেখা। তাহলে মূলবিন্দুগামী সরলরেখা যদি হয় তাহলে আমার গ্রাফটা হবে খুবই সিম্পলি এরকম। তাহলে আমি এখানে P1 P2 P3 দিলাম, এবং অবশ্যই একটু আগেও তোমরা দেখেছো এবং তোমরা সবাই সঠিক অ্যান্সার দিয়েছো, তাই আমি এখানে আর তোমাদেরকে দ্বিতীয়বার প্রশ্ন করছি না, যে P3 is greater than P2 is greater than P1 হবে। তাহলে আমরা মোটামুটি চার্লসের সূত্রটা যদি বুঝতে পারি, আমাদের পরবর্তী যে সূত্রগুলো আছে সেগুলো খুবই সহজ। সেটা কি চাপীয় সূত্র বা গেল-লসাকের চাপীয় সূত্র। এখানে যখন আমরা চাপীয় সূত্রের কথা বলবো, দেখো যখন আমরা চাপীয় সূত্রের কথা বলবো ব্যাপারটা খুবই সহজ। চার্লসের সূত্রে যত জায়গায় V আছে, V কে তুমি P দিয়ে প্রতিস্থাপিত করে দাও। তাহলে চার্লসের সূত্রতে তুমি যদি V কে P দিয়ে প্রতিস্থাপিত করে দাও,
তাহলে তোমার যে সূত্রটা আসবে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি চাপীয় সূত্র বা গেল-লুসাকের চাপীয় সূত্র। তাহলে দেখো আমরা চার্লসের সূত্র থেকে পেয়েছি কি, চার্লসের সূত্র থেকে পেয়েছি যে v is proportional to কি t, আর চাপীয় সূত্রটা বলতেছি p is proportional to কি t। তাহলে সবকিছুই একই, শুধুমাত্র চার্লসের সূত্রে v কে তুমি যদি p দিয়ে প্রতিস্থাপিত করে দাও তাহলে তুমি পেয়ে যাবে চাপীয় সূত্রের সব ধরনের ডেরিভেশন। তাহলে চাপীয় সূত্র আমি এই কারণে আর আলাদাভাবে দেখাবো না। আর আমরা অ্যাভোগাড্রোর সূত্র অলরেডি বলেছি, আমরা অ্যাভোগাড্রোর সূত্র বলেছি, অ্যাভোগাড্রো। সো অ্যাভোগাড্রোর সূত্র আমরা বলেছি যে v is proportional to n। সো আমরা মোটামুটি সবগুলো সূত্রই দেখিয়ে দিয়েছি। সো এবং সমানুপাতিক হলে গ্রাফগুলো কিরকম হয় সেটা আমরা চার্লসের সূত্রতেই দেখে ফেলেছি। সো আমাদের মোটামুটি আদর্শ গ্যাসের সূত্রগুলো এবং তার গ্রাফগুলো কিরকম হয় সেটার একটা সম্যক ধারণা আমাদের সবার হয়েছে। এবার আমরা চলে যাব ভাইয়া আমাদের এই চার্লসের সূত্র এবং বয়েলের সূত্র, এই দুটোকে যদি আমি আবার একত্রিত করি তাহলে আমি একটা চার্লস এবং বয়েলের সমন্বয় সূত্র পাই। তাহলে যেটা তোমাদের বইয়ে সমন্বয় সূত্র নামেই লেখা আছে। সো এই সমন্বয় সূত্রটা কি? সমন্বয় সূত্র হলো v is proportional to 1/p আর v is proportional to t। একটা কি বয়েল স্যার বলেছেন আর একটা কি চার্লস স্যার বলেছেন। তাহলে আমি যদি এই দুটোকে একত্রে লিখি তাহলে লেখা যায় v is proportional to t/p। এখানে যদি আমি একটা কনস্ট্যান্ট নিয়ে আসি v equal to k into t/p, তাহলে আমরা লিখতে পারি pv/t কনস্ট্যান্ট, অর্থাৎ p1 v1/t1 equal to p2 v2/t2 and so on। এবং এই সূত্রটাই কিন্তু তোমাদের অনেকগুলো ম্যাথে ব্যবহার করতে পারবে। সো আমরা আজকে মূলত যেহেতু তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, আমরা এই কারণে ম্যাথে সরাসরি ঢুকছি না, আমরা শুধুমাত্র আজকে তাত্ত্বিক বিষয়গুলোতেই বেসিক্যালি ফোকাস করব। সো এটা হলো সমন্বয় সূত্র এবং এরপরেই তোমাদের বইয়ের পরের টপিকটি হচ্ছে আদর্শ গ্যাসের সূত্র। তাহলে আদর্শ গ্যাসের সূত্রের এই সবগুলোকে যখন আমি একত্রে করে তখনই আমরা কি পেয়ে যাই? আদর্শ গ্যাসের সূত্র। তাহলে আদর্শ গ্যাসের সূত্রটা কি? যে বয়েল বলেছে যে v is proportional to 1/p, চার্লস বলেছেন v is proportional to t, অ্যাভোগাড্রো বলেছেন v is proportional to n। এখন এই তিনজনকে যদি আমি সমন্বয় করি তাহলে আমি কি পাবো? v is proportional to nt/p। তাহলে আমি যদি এখানে কনস্ট্যান্ট নিয়ে আসি v equal to k into nt/p, তাহলে pv equal to আমরা কি পাচ্ছি? nkt। এবং আদর্শ গ্যাসের জন্য এই যে k যে ধ্রুবকটা সেটাকে আমরা অ্যাকচুয়ালি প্রতিস্থাপিত করে দেই মোলার গ্যাস ধ্রুবক r দিয়ে, এবং তখনই আমরা পেয়ে যাই pv equal to nRT, যেটা আমাদের সকলের কাছে আদর্শ গ্যাসের সূত্র নামে পরিচিত। এখন ভাইয়া বলতে পারো যে ভাইয়া pv equal to nRT এরকম একটা সহজ জিনিস আপনি এতক্ষণ ধরে পড়ালেন। হ্যাঁ ভাইয়া, আমরা আজকে ক্লাসের যে দ্বিতীয় অংশ, যেটা আমাদের মূল অংশ আদর্শ ও বাস্তব গ্যাসের সম্পর্ক, সেটা যদি বুঝতে হয় তাহলে আমাদের আদর্শ গ্যাসের অংশটুকু আগে বুঝতে হবে। তার জন্য মূলত এই জিনিসগুলো পড়ানো। তাহলে আমরা pv equal to nRT পেয়ে গিয়েছি। আর এর মানগুলো কি আছে? আর এর মানগুলো এই দেওয়া আছে। ধরো যদি এটা এসআই এককে হয় তাহলে হবে 8.314 জুল পার মোল পার কেলভিন, যদি এটা যদি এসআই এ হয়। আর যদি এটা সিজিএস এ হয় তাহলে হবে 8.314 × 10⁻⁷ আর পার মোল পার কেলভিন। আর যদি আর এর এককটা তুমি লিটার অ্যাটমসফেরিক এককে লেখো 0.0821 লিটার অ্যাটমসফেরিক পার মোল পার কেলভিন। তাহলে ভাইয়া তোমাদের কাছে আমার একটা ছোট্ট কোশ্চেন আছে, সেটা হলো ভাইয়া লিটার অ্যাটমসফেরিক কিসের একক? লিটার অ্যাটমসফেরিক
কিসের একক? একটু আমাদেরকে কমেন্ট বক্সে জানাও। যে আমরা তো ভাই অনেক সময় বলি না যে লিটার অ্যাটমসফেরিক এককে বের করেছি। লিটার অ্যাটমসফেরিক এই যে সম্মিলিত এককটা, এটা মূলত কিসের একক সেটা একটু আমাদেরকে কমেন্ট বক্সে জানাও। শতাব্দী রয় বলেছে যে লিটার অ্যাটমসফেরিক হলো কাজের একক। ঋত্বিক দেব বলেছে এটা কাজের একক। সো অ্যাকচুয়ালি ব্যাপারটা সত্য যে আমাদের লিটার অ্যাটমসফেরিক এককটা হলো একটা কাজের একক। কারণ দেখো হ্যাঁ, লিটার অ্যাটমসফেরিক হলো কি, লিটার অ্যাটমসফেরিক একক কাজ, আর হলো গিয়ে সিজিএস একক কাজ, এবং এসআই একক কাজ হলো জুল। আর যদি একটু ভেঙে বলি তাহলে আয়তন এবং চাপের গুণফল হলো কাজ। তাহলে এটা কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে। তাহলে এতটুকু যদি আমরা মোটামুটি বুঝি, এইবার আমরা চলে যাব ভাইয়া যে এই পিভি ইকুয়াল টু এনআরটি এই সমীকরণ থেকে এইটা হলো শুধুমাত্র আদর্শ গ্যাসের জন্য সত্য। যখন আমরা বাস্তব গ্যাস নিয়ে বিজ্ঞানীরা কাজ করতে গেল তখন কি হলো সেটা নিয়েই আসলে তাহলে আমরা পরবর্তী অংশটা শুরু করি। বিজ্ঞানী অ্যামাগা খুব কনফিডেন্টলি সে কাজ শুরু করেছিল যে আমরা একটু আগেই দেখেছি যে পি ভার্সেস পিভি, যখন আমরা গ্রাফ আঁকি পি ভার্সেস পিভি, যখন আমরা এই গ্রাফের কথা বলেছিলাম এটা কি ছিল, এক্স অক্ষের সমান্তরাল একটা সরল রেখা। এক্স অক্ষের সমান্তরাল যখন সরল রেখা, এটা কি কার জন্য, আদর্শ গ্যাসের জন্য। এখন যখন বিজ্ঞানী অ্যামাগা এই গ্রাফটা বাস্তব গ্যাস দিয়ে তৈরি করার চেষ্টা করলো তখন অনেক ভয়ানক কিছু বিপত্তি দেখা গেল। কি কি হলো, দেখা গেল যে সে যখন হাইড্রোজেন বা হিলিয়াম গ্যাস নিয়ে কাজ শুরু করলো, হাইড্রোজেন গ্যাস এরকম করে উপর দিয়ে চলে গেল, হিলিয়াম গ্যাস অনেক কাছ দিয়ে গেল, কিন্তু তাও সরাসরি এক্স অক্ষের সমান্তরাল হয়নি। এরপর সে অনেক আশা ভরসা নিয়ে নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড নিয়ে কাজ করার চেষ্টা করলো, এবং তখন আরো ভয়ানক বিপত্তি হলো। দেখা গেল নাইট্রোজেন প্রথমে কিছুক্ষণ ধরে কমে তারপরে বাড়ে। সিমিলার ঘটনা অক্সিজেনের ক্ষেত্রেও, প্রথমে কমে পরে বাড়ে। কার্বন ডাই অক্সাইডের জন্য প্রথমে কমে পরে কি বৃদ্ধি পায়। এখন কথাটা হলো ভাইয়া কেন এরকম হচ্ছে, একটা হলো সরাসরি বৃদ্ধি পাচ্ছে, আর একটা হলো কমে তারপরে বৃদ্ধি পাচ্ছে। এই ঘটনাটা কেন ঘটতেছে, আসো তাহলে আমরা অ্যামাগা বক্রটা একটু বোঝার চেষ্টা করি। আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস, যখনই তোমাকে আদর্শ গ্যাস বলতেছি তখন তোমাকে ওইখানে দুইটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। এক নাম্বার হলো আদর্শ গ্যাসে এক নাম্বার কোন ধরনের আন্তঃআণবিক আকর্ষণ বল নেই, এক নাম্বার পয়েন্ট। দুই নাম্বার হলো অণুর আয়তন নগণ্য এবং এটাকে পুরোপুরি ইগনোর করা হয়। তাহলে দেখো আদর্শ গ্যাস যখন আমরা বলতেছি, এক নাম্বার এদের আন্তঃআণবিক আকর্ষণ বল নেই, দুই নাম্বার হলো অণুর আয়তন নগণ্য। এখন বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি ব্যাপারটা এরকম, বাস্তব গ্যাসে কিন্তু আন্তঃআণবিক আকর্ষণ বল আছে, এবং সেটির কারণে মূলত এই অ্যামাগা যখন কাজ করেছে তখন সেখানে কোনো সরলরেখা না পেয়ে বক্ররেখা পেয়েছে, এবং এই গ্রাফটাকে বলা হয় অ্যামাগা বক্র। এই অ্যামাগা বক্রটা, এটাকে আমরা বলে থাকি বেসিক্যালি কি অ্যামাগা বক্র। তাহলে এই অ্যামাগা বক্রটাই এবার আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। আসো যে এখানে গ্রাফের দুটো অংশ আছে, দেখো একটা অংশ হলো পিভি এর মান আদর্শ গ্যাসের থেকে কমতে থাকে, আর আরেকটা অংশ হলো পিভি এর মান আদর্শ গ্যাসের থেকে বাড়তে থাকে।
তাহলে এই এতটুকু অংশতে পিভি এর মান কি আদর্শ গ্যাসের তুলনায় কম, এটা হলো আদর্শ গ্যাস। তাহলে আদর্শ গ্যাসের তুলনায় বাস্তব গ্যাসে পিভি এর মান কি এখানে কমে আর এখানে পিভি এর মান বৃদ্ধি পায়। এখন কোশ্চেনটা হলো ভাইয়া কেন? জিনিসটা খুবই সিম্পল। দেখো, যখন প্রথমে চাপ কম আস্তে আস্তে চাপ বৃদ্ধি পাচ্ছে, তাহলে চাপ বৃদ্ধি পেলে কি হবে? অণুসমূহ একটার একটার কাছাকাছি আসবে এবং তখন এখানে কোন বল কাজ করবে? এখানে তখন কাজ করবে আকর্ষণ বল। তাহলে অণু দুটো যখন একটা একটা কাছাকাছি প্রাথমিকভাবে আসতে থাকবে তখন এখানে কাজ করবে আকর্ষণ বল। বাস্তব গ্যাসের ক্ষেত্রে কিন্তু, আদর্শ গ্যাসে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না। তাহলে বাস্তব গ্যাসের ক্ষেত্রে এখানে কাজ করবে আকর্ষণ বল। তাহলে এখন দেখো, যেহেতু আদর্শ গ্যাসে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই, তো ওইখানে যে আয়তনটা হবে অণুসমূহের, বাস্তব গ্যাসে তখন কি আছে? আকর্ষণ বল কাজ করতেছে। তাহলে সেখানে কি হবে? আয়তনটা অবশ্যই কি হবে? বাস্তব গ্যাসের আয়তন আদর্শ গ্যাসের থেকে কম হবে। এবং যেহেতু বাস্তব গ্যাসের আয়তন বাস্তব গ্যাসের আয়তন আদর্শ গ্যাস থেকে কম হচ্ছে, তাহলে এই পিভি এর মানটা কি হবে? আদর্শ গ্যাসের থেকে কম হবে। আবার দেখো, এই পয়েন্টটাতে কি হয়েছে? এই পয়েন্টটাতে চাপ বাড়তে 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 এমন একটা পজিশনে চলে আসছে, অণুসমূহ একটা একটা খুব কাছাকাছি চলে আসছে। যখন একাধিক অণু খুব কাছাকাছি চলে আসছে তখন কিন্তু আর তাদের ভিতরে আকর্ষণ বল কাজ করবে না। তুমি তখন যত চাপ বাড়াবা তত অণুসমূহের মধ্যকার কি হবে? বিকর্ষণ বল কাজ করবে। তাহলে এই অংশটুকুতে কাজ করতেছে অণুসমূহের মধ্যকার বিকর্ষণ বল। তাহলে যখন বিকর্ষণ বল কাজ করতেছে, এবার বলো তো ভাইয়া, আদর্শ গ্যাসে অবশ্যই কি কোনো আকর্ষণ বিকর্ষণ বল নেই। তাহলে সেখানে যে আয়তনটা হবে, যখন বাস্তব গ্যাসে বিকর্ষণ বল আছে, তাহলে দেখো অণুগুলো যেই জায়গায় আসার কথা ছিল তার থেকে দূরে সরে যাচ্ছে না বিকর্ষণ করে, তাহলে আয়তনটা বড় হয়ে যাচ্ছে। তাহলে আয়তনটা যখন বড় হয়ে যাচ্ছে, আলটিমেটলি কি হবে? তোমার বাস্তব গ্যাসের আয়তন আদর্শ গ্যাসের থেকে তখন কি হবে? বেশি হবে। তাহলে এই কারণেই পরবর্তী অংশতে, আমাগা বক্রের পরবর্তী অংশে আয়তনগুলো কি হয়? বাড়ে, এবং আয়তন বাড়লে পিভি এর মানও কি ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। এই কারণেই আমাদের এখানে কি পায়? একটা বক্ররেখা পায়। তাহলে এইখানে পরবর্তী অংশতে কি হয়েছে? বিকর্ষণ বল কাজ করেছে, এবং এখানে ভি আর অর্থাৎ বাস্তব গ্যাসের আয়তন অবশ্যই কি হয়েছে? ভি আই বা আদর্শ গ্যাসের থেকে বেশি হয়েছে। এবং যখন এই মানটা বড় হয়েছে তখন পিভি এর মানও ধীরে ধীরে বেড়েছে, এবং ফলশ্রুতিতে আমরা কি পেয়েছি? একটা বক্ররেখা পেয়েছি। সবাইকে মোটামুটি আমাগা বক্রের এই কনসেপ্টটুকু বুঝতে পেরেছি? তোমরা সবাই আমাকে একটু কমেন্ট বক্সে জানাও যদি তোমাদের কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে, তাহলে আমি তোমাদের এখনই এই জিনিসটা আরেকবার বুঝিয়ে অ্যান্সার করার চেষ্টা করব। ওকে, পারিয়া আনজুম বলেছে যে ভাই আরেকবার রিপিট করলে ভালো হয়। আমি অবশ্যই আরেকবার রিপিট করব, এখনই রিপিট করব। ফারদিন সামির খান বলেছে যে ভাইয়া বুঝেছি। স্বাধীন দিব্য বলেছে বুঝেছি। লাদেন বলেছে ভাইয়া আরেকবার বুঝান। অবশ্যই আমি আরেকবার বুঝাবো, কিন্তু এই সময় যেহেতু আমরা তত্ত্বীয় জিনিসগুলো পড়ছি, তত্ত্বীয় জিনিসগুলো পড়াটা সবচেয়ে ডিফিকাল্ট, এবং এই জন্য এখানে ফুল কনসেন্ট্রেশনটা আমাদের দিতে হবে। তাহলে আসো আমরা আরেকবার বোঝার চেষ্টা করি। দেখো, এখানে আমাগা বক্রে দুটো অংশ কাজ করতেছে। আমাগা বক্রে কয়টা অংশ কাজ করতেছে? দুটো অংশ। একটাতে নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের পিভি এর মান কমে, আরেকটা অংশে নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের পিভি এর মান বৃদ্ধি পায়। এখন দুইটা অংশ কেন কাজ করতেছে বা দুইটা অংশ কি রকম হচ্ছে? দেখো, আদর্শ গ্যাসের জন্য কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই, তাহলে
আদর্শ গ্যাসের জন্য আকর্ষণ বিকর্ষণ বল যেহেতু নেই, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, যখন প্রথমে প্রাথমিকভাবে চাপ বৃদ্ধি পাচ্ছে, এখানে কি হচ্ছে, আমার যত এক্স এর এই পাশে যাচ্ছি আমার পি এর ভ্যালু কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে প্রাথমিকভাবে যখন চাপ বৃদ্ধি পাচ্ছে তখন অনুসমূহ কি হচ্ছে, কাছাকাছি আসতেছে। যখন অনুসমূহ কাছাকাছি আসতেছে দেখা যাচ্ছে তাদের ভিতরে অনুসমূহের মধ্যে তখন কোন বল কাজ করবে, আকর্ষণ বল কাজ করবে। এবং যখন এই আকর্ষণ বলটা কাজ করতেছে, দেখো আমার আদর্শ গ্যাসে কি কোনো আকর্ষণ বিকর্ষণ বল আছে, নাই। যেহেতু এখানে কোনো আকর্ষণ বিকর্ষণ বল নাই, কিন্তু বাস্তব গ্যাসে আকর্ষণ বল আছে, তাহলে অনুসমূহ কি হবে, তাদের যতটুকু দূরত্বে থাকার কথা ছিল আদর্শ গ্যাসের ক্ষেত্রে তার থেকে কি কাছাকাছি আসবে। যখন কাছাকাছি আসবে তার মানে আদর্শ বাস্তব গ্যাসের ক্ষেত্রে আয়তনটা কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে আমি এখানে বলতে পারি বাস্তব গ্যাসের আয়তন, যেটাকে আমি ভি আর দিয়ে প্রকাশ করছি, সেটা কি হবে, আদর্শ গ্যাসের আয়তন ভি আই এর থেকে ভি আইডিয়াল এন্ড ভি রিয়াল। তাহলে আদর্শ গ্যাসের আয়তন থেকে বাস্তব গ্যাসের আয়তনটা কম হবে, কারণ সেখানে অনুসমূহের মধ্যে আকর্ষণ বল কাজ করতেছে, এবং আকর্ষণ বল যেহেতু কাজ করতেছে যেটা আদর্শ গ্যাসে করে না, তাই এখানে অনুসমূহ কাছাকাছি আসবে, ফলশ্রুতিতে আয়তনটা কি হবে, কম হবে। আয়তন কম হলে পিভিআর মানও কি হবে, কম হবে। তাই এখানে ধীরে ধীরে মানটা কমতে থাকে। এবার আসো পরবর্তী অংশে। পরবর্তী অংশে কি হচ্ছে দেখো, দুটো অণু যখন খুব কাছাকাছি চলে আসে, খুব কাছাকাছি, তখন তাদের ভিতরে আকর্ষণ বল কাজ করে না, তখন তাদের ভিতরে কাজ করে বিকর্ষণ বল। যখন তুমি একটা একটা কাছে খুব কাছাকাছি নিয়ে আসবা তখন তারা বিকর্ষণ বল অনুভব করে। এবং যখন তুমি আরো চাপ বৃদ্ধি করতে থাকো তখন কি হবে, তারা অনেক কাছাকাছি চলে আসে এবং তাদের ভিতরে বিকর্ষণ বল বাড়ে। এখন দেখো, যখন অনুসমূহের ভিতরে বিকর্ষণ বল কাজ করতেছে তখন বাস্তব গ্যাসে অনুসমূহের মধ্যে বিকর্ষণ বল কাজ করে, আদর্শ গ্যাসে কোনো বল কাজ করে না। তাহলে বিকর্ষণ বল যখন কাজ করবে তখন অনুসমূহ যত কাছাকাছি থাকার কথা ছিল সেটা তো কাছাকাছি না থেকে আরো দূরে সরে যাবে। আর আরো দূরে যখন সরে যাবে তখন মূলত কি হবে, তোমার বাস্তব গ্যাসের আয়তন আদর্শ গ্যাসের থেকে বেড়ে যাবে, কারণ অনুসমূহ এখানে বিকর্ষণের কারণে কাছাকাছি থাকতে পারতেছে না, দূরে থাকতেছে। ফলশ্রুতিতে বিকর্ষণ বলের কারণে অনুসমূহ যেহেতু দূরে থাকতেছে, তাহলে বাস্তব গ্যাসের আয়তনটাও কি হবে, বড় হবে, এবং এই কারণেই ধীরে ধীরে কি হবে, এখানে মানটা বাড়তে থাকে। এখন বলতে পারো ভাইয়া নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম, হাইড্রোজেন, তাদের ক্ষেত্রে এটা কাজ করে নাই কেন? দেখো, ওদের অনুসমূহের আয়তন এতটাই নগণ্য যে তাদের নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে তো তাদের অনুসমূহের ভিতরে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে না বললেই চলে, কারণ নিষ্ক্রিয় গ্যাস তো নিষ্ক্রিয়। আর হাইড্রোজেনের অণুটাও এতটাই ছোট যে সেখানেও দেখা যায় যে তারা সহজে একে অপরকে আকর্ষণ করে না, কারণ অনুসমূহের আকার খুবই ছোট, ফলশ্রুতিতে আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে খুব কম। তারা যত প্রেসার বাড়তে থাকে তত দেখা যায় যে তারা যত কাছাকাছি চলে আসে তাদের মধ্যকার তখন বিকর্ষণ বল বেশি কাজ করে, ফলশ্রুতিতে আদর্শ গ্যাসের তুলনায় বাস্তব গ্যাসের আয়তন সবসময় কি হয়, একটু হলেও বেশি থাকে। তো এখানে মূলত এই জিনিসটাই আলোচনা করার ছিল। তাহলে আশা করি অ্যামাগা বক্র নিয়ে তোমাদের সকলের যে কনফিউশন গুলো ছিল সেগুলো আশা করি দূর হয়েছে। এখন কথা হলো ভাইয়া, এই যে এত ঘটনা ঘটতেছে, এখন তাহলে বাস্তব গ্যাসকে মানুষ করবে কে? বাস্তব গ্যাসকে মানুষ করার জন্য পরবর্তীতে আসে ভ্যান ডার ওয়ালস, এবং ভ্যান ডার ওয়ালস পরবর্তীতে তার যে সূত্রটা দেয় সেটা হলো বাস্তব গ্যাসকে আদর্শের মতো করে তোলার জন্য ভ্যান ডার ওয়ালস সূত্রটা দেয়। এবং সূত্রটা আমরা খুবই ভয়ঙ্কর ভাবে মনে রাখি, এবং সূত্রটা দেখে আমাদের অনেক ভয় করে, আমারও তোমাদের বয়সে পড়তো। কিন্তু পরবর্তীতে যখন ব্যাপারটা বুঝলাম যে এটা কেন হচ্ছে, তখন কিন্তু আমার ভয়টা অনেকটাই চলে গিয়েছিল। তাহলে আসো আমরা ভ্যান ডার ওয়ালস সূত্র এবং ভ্যান ডার ওয়ালস সূত্রটা কোথা থেকে আসলো, কিভাবে এখানে কাজ করতেছে ভ্যান ডার ওয়ালস সূত্রটা, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। আসো তাহলে দেখা যাক। এবার আসো আমরা সরাসরি চলে যাব ভ্যান ডার ওয়ালস সূত্রে, এবং যেটাকে তোমাদের বইয়ে অনেক সময় আসে যে বাস্তব গ্যাসে আদর্শ গ্যাসের থেকে বিচ্যুতির কারণ কি, এই কারণ ব্যাখ্যা করতে গিয়ে তোমাদের অবশ্যই ভ্যান ডার ওয়ালস সূত্রে শরণাপন্ন হতে হয়। এবং এই কারণগুলো ব্যাখ্যা করতে গিয়ে
দেখা যায় যে আমাদের অনেকেরই অনেক ধরনের কনফিউশন থাকে। সো এই কনফিউশনগুলো দূর করার জন্য মূলত ভ্যান ডার ওয়ালস সূত্রটা আজকে আমরা বোঝার চেষ্টা করব। দেখো ভ্যান ডার ওয়ালস সূত্রটা কি, আমি যদি একটু লিখি যে ভ্যান ডার ওয়ালসের সূত্রটা হলো অনেকটা এরকম, P প্লাস n স্কয়ার a বাই v স্কয়ার v মাইনাস nb is equal to nRT। দেখেন ভাইয়া, এই সূত্রটা দেখে আমরা ইনিশিয়ালি অনেক ভয় পাই যে ভাইয়া এখানে ঘটনা কি ঘটলো, এখানে এত n স্কয়ার a বাই v স্কয়ার v মাইনাস nb এগুলো কোথা থেকে আসলো। এই যে একটু আগে আমরা যে কথাগুলো বলেছি যে আদর্শ গ্যাসের দুইটা ধর্ম আছে, একটা হলো আন্তঃআণবিক আকর্ষণ বল নেই, আর একটা হলো এদের অণুর আয়তন নগণ্য। যখন এই দুটো কথা আমরা বলতেছি তখন দেখো আমরা বলতেছি আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই দুটো আদর্শ গ্যাস হতে হলে এই দুটো জিনিস মানতে হবে। তাহলে বাস্তব গ্যাসকে যদি আমি আইডিয়ালাইজ করতে চাই বা আদর্শ গ্যাসের মতো করতে চাই তখন আমাদের এই সূত্রগুলো চলে আসে। তাহলে ব্যাপারটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি জিনিসটা কিরকম হয়। ধরো আমার কাছে একটা ছোট্ট হাতি আছে, সো এই হাতিটা দিয়ে আমরা আসলে আজকে বোঝার চেষ্টা করব। দেখো ধরো এখানে একটা দেয়াল আছে, এটা একটা দেয়াল, এখন এখানে একটা সারফেস আছে। ধরো এই হাতিটাকে যদি কেউ পিছন থেকে টেনে না ধরে, এই হাতিটা যদি জোরে একটা দৌড় দিয়ে এই দেয়ালে ধাক্কা দেয়, তাহলে হাতিটা যত জোরে ধাক্কা দিবে, আর আমি ধরো পিছন থেকে আরো 10 জন মানুষ হাতিটাকে টেনে ধরেছে, তখন সে কি আর আগের স্পিডে যেতে পারবে নাকি সে কি আর আগের মতো দেয়ালে ধাক্কা দিতে পারবে? পারবে না। কারণ প্রথমবার যখন হাতিটা ধাক্কা দিয়েছে তখন তার উপর কোনো ধরনের আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে নাই। তাহলে প্রথমবার যখন হাতিটা ধাক্কা দিবে তখন সে অনেক জোরে ধাক্কা দিবে, কিন্তু যখন হাতিটাকে পিছন থেকে কেউ টেনে ধরবে তখন হাতিটাকে যখন ধাক্কা দিবে তখন কিন্তু সে আর আগের মতো জোরে ধাক্কা দিতে পারবে না, তখন তার স্পিডটা একটু হলেও কমে যাবে। সুতরাং তখন তার এখানে বল প্রয়োগটাও অল্প হলেও কমে যাবে। এটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি কি বুঝলাম? দেখো বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের ক্ষেত্রে ব্যাপারটা অনেকটা একই রকম হয়। দেখো ধরো এটা একটা পাত্র, এখানে অনেকগুলো গ্যাসীয় অণু আছে। এখন একটা অণু ধরো খুবই আরাম করে গিয়ে পাত্রের গায়ে ধাক্কা দিত। ধরো এটা একটা গ্যাসের অণু, এই অণুটা সরাসরি গিয়ে দেয়ালে ধাক্কা দিত, পাত্রের দেয়ালে। এবং পাত্রের দেয়ালে যখন একটা অণু ধাক্কা দেয়, যে বল প্রয়োগ করে তার ফলশ্রুতিতেই কিন্তু চাপের সৃষ্টি হয়। তাহলে অণুটা যখন দেয়ালে গিয়ে ধাক্কা দিল তখন সেক্ষেত্রে কি হয়েছে? চাপের সৃষ্টি হয়েছে। এখন তোমরা একটা জিনিস চিন্তা করো ভাইয়া, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা কি বলেছি? আদর্শ গ্যাসের ক্ষেত্রে বলেছি অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। তাহলে এই অণুটাকে যখন যে ধাক্কা দিত সে কি অনেক জোরে গিয়ে ধাক্কা দিবে? তাহলে অণুটার উপরে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই, হাতিটার মতো সেও গিয়ে কি পাত্রের দেয়ালে অনেক জোরে গিয়ে ধাক্কা দিবে। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে ব্যাপারটা কি একই রকম? না। যখন বাস্তব গ্যাসের ক্ষেত্রে অণুগুলো আসে তখন কি হচ্ছে? অণুগুলো তাকে পিছন থেকে টেনে ধরতেছে, অন্যান্য অণুগুলো আন্তঃআণবিক আকর্ষণ বল দিয়ে তাকে আকর্ষণ করতেছে। ফলশ্রুতিতে এই অণুটাকে আগের মতো গিয়ে ধাক্কা দিতে পারবে? অবশ্যই না। তাহলে এখন তোমরা একটা জিনিস চিন্তা করো, আমাদের পিআই হলো আদর্শ গ্যাসের জন্য, বা পিটা হলো আদর্শ গ্যাসের জন্য, আর বাস্তব গ্যাসের জন্য আমরা যেটা পাচ্ছি সেটাকে আমরা লিখলাম পিএম বা মেজার্ড বা পরিমাপকৃত প্রেসার। অর্থাৎ পিএমটা কার জন্য পাচ্ছি আমরা? পিএমটা পাচ্ছি বাস্তব গ্যাসের জন্য। তাহলে বাস্তব গ্যাসের জন্য আমরা পাচ্ছি কি? পিএম বা মেজার্ড প্রেসার বা পরিমাপকৃত চাপ। এটা কি? এটা অবশ্যই আদর্শ গ্যাসের যে চাপ, এটা কি আদর্শ গ্যাসের জন্য। তাহলে আদর্শ গ্যাসের যে চাপ সেটা কি অবশ্যই আমার পরিমাপকৃত চাপের থেকে বেশি হবে। কেন? দেখো, কারণ
আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুসমূহের মধ্যে কোনো ধরনের আকর্ষণ বিকর্ষণ বল ছিল না, অণুটা গিয়ে সরাসরি দেয়ালে ধাক্কা দিত, তাহলে তখন চাপটা বেশি হতো। কিন্তু আমি যখন বাস্তব গ্যাস নিচ্ছি, বাস্তব গ্যাসের ক্ষেত্রে অণুগুলোকে পিছন থেকে কেউ একজন বা বাকি অণুগুলো টেনে ধরতেছে, যখন টেনে ধরতেছে তখন এই যে ধাক্কাটা দিবে আমি কিন্তু পরিমাপ করব বাস্তব গ্যাসের ক্ষেত্রে ওই লাস্টে যে ও যে ধাক্কাটা দিবে, যতটুকু বলে ধাক্কা দিবে ওই অতটুকুই হবে আমাদের পরিমাপকৃত চাপ। তাহলে অবশ্যই আমার পি ইজ গ্রেটার দেন কি হবে, পিএম হবে, অর্থাৎ আদর্শ গ্যাসের চাপ অবশ্যই কি হবে, বাস্তব গ্যাসের থেকে বেশি হবে। কেন? কারণ আদর্শ গ্যাসে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল নাই, ও যে ইচ্ছা মতো দেয়ালে ধাক্কা দিছে, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বল আছে, তাই ওদেরকে পিছনে টেনে ধরেছে, তাই ও দেয়ালে ধাক্কাটা কম জোরে দিতে পেরেছে। তাহলে আমার পরিমাপকৃত চাপ অবশ্যই বাস্তব আদর্শ চাপের থেকে কম হবে। তাহলে এখন অবশ্যই পরিমাপকৃত চাপের সাথে এখানে যে পিটা আছে এটাও কিন্তু অ্যাকচুয়ালি পিএম, এখানে যে ভিটা আছে এটা হলো ভিএম। ভিএমটা কি সেটা আমি একটু পরে বলছি। তাহলে পি হলো পিএম এর থেকে বড়, অর্থাৎ আদর্শ গ্যাসের চাপ বাস্তব গ্যাসের থেকে বড়। তাহলে আমি মাপতে পারতেছি কোনটা ভাইয়া, আমরা মাপতে পারতেছি পিএম। তাহলে আমরা যেহেতু পিএমটা মাপতে পারতেছি, এখন তাহলে খেয়াল করো পিএম এর সাথে আমার আন্তঃআণবিক আকর্ষণ বল যতটুকু টেনে ধরতেছে আদর্শ গ্যাসের চাপ। তাহলে পিএম কি আমার বাস্তব গ্যাসের চাপ, ওর চাপটা কি অবশ্যই আদর্শ গ্যাসের থেকে কম। কতটুকু কম? আন্তঃআণবিক আকর্ষণের সমপরিমাণ কম। তাহলে আমি যদি বাস্তব গ্যাসের চাপ সেটার সাথে যদি আন্তঃআণবিক আকর্ষণ বলের পরিমাণটা যোগ করে দেই, তাহলে আমি কি পেয়ে যাব, আদর্শ গ্যাসের চাপ। এবং দেখো এই পুরোটুকুই অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, এই পুরোটুকুই হলো অ্যাকচুয়ালি পি এর সমান। পুরোটুকুই অ্যাকচুয়ালি কিসের সমান, পি এর সমান। তাহলে আমি লিখতে পারি পি ইজ ইকুয়াল টু পি এম প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। পি হলো আদর্শ গ্যাসের জন্য, পিএম হলো বাস্তব গ্যাসের জন্য, আর এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার কি, এটা হলো আন্তঃআণবিক আকর্ষণ বল। তোমরা কি সবাই বুঝেছো? যদি বুঝে থাকো আমাদেরকে কমেন্ট বক্সে জানাও, আর যদি না বুঝে থাকো তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাও, যাতে আমরা ব্যাপারটা আরো একবার বুঝে নিতে পারি। আতিক ফয়সাল রাফি বলেছে যে ও বুঝেছে, এবং লাদেনও বলেছে যে ও বুঝেছে। নাইস, মোটামুটি অনেকেই অ্যান্সার দেওয়া শুরু করেছে। অনেক কর্মকার বলেছে যে ও বুঝেছে। সো নাইস, অ্যামেজিং। সো আমি যেহেতু সবাই বলছো যে তোমরা সবাই বুঝেছো, আমি জাস্ট ছোট্ট একটু সামারি করে আমরা তাহলে পরবর্তীতে আয়তনের ব্যাপারটা নিয়ে আলোচনা করে আজকের ক্লাস শেষ করে দিব। দেখো যে আমাদের এখানে আরেকবার যদি বলি যে বাস্তব গ্যাস আদর্শ গ্যাস কোনো ধরনের আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে না, সুতরাং আদর্শ গ্যাস সরাসরি অণুগুলো দেয়ালে গিয়ে ধাক্কা দিতে পারে এবং সেই মানটা বড় হয়, তাহলে সেই ক্ষেত্রে চাপের মানটা বড় হবে। বাস্তব গ্যাসের জন্য আন্তঃআণবিক আকর্ষণ বল দিয়ে অণুগুলো তাকে পিছন দিকে টেনে ধরে রাখে, সুতরাং সে ধাক্কাটা কম জোরে দিতে পারে। তাহলে ফলশ্রুতিতে আমি যদি এখন আন্তঃআণবিক আকর্ষণ বলটা যোগ করে দেই বাস্তব গ্যাসের চাপের সাথে, তাহলে আমি কি পেয়ে যাব, আদর্শ গ্যাসের চাপের মানটা পেয়ে যাব। এবং এই কাজটাই অ্যাকচুয়ালি ভ্যান ডার ওয়ালস করেছিল। এবার আসেন ভাইয়া পরবর্তী অংশ। তাহলে এটা কি আমাদের চাপ সংশোধন করলাম, এবার আমরা করব আয়তন সংশোধন। তাহলে দেখো এখানে যে অণুগুলো আছে, আমি যদি অণুগুলোকে চিন্তা করি যে ভাইয়া অণুগুলো এখানে আদর্শ গ্যাসের ক্ষেত্রে ভি বলতে কি বোঝায়, আদর্শ গ্যাসের ক্ষেত্রে ভি বলতে বোঝায়, দেখো খেয়াল করে যে ওইখানে কোনো ধরনের অণুসমূহের আয়তনকে আমরা কি ধরি, নগণ্য ধরি। তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে যেহেতু অণুসমূহের আয়তন নগণ্য, তার মানে ভি মানে কি, ভি মানে এখানে পুরো ফাঁকা জায়গাটাকে বোঝায়, যেই ফাঁকা জায়গা জুড়ে অণুসমূহ মুক্তভাবে চলাচল করতে পারে। তাহলে দেখো আদর্শ গ্যাসের জন্য যেহেতু যদি একটা পাত্রের ভিতরে আমি আদর্শ গ্যাস রাখি,
এখানে যেহেতু অণুসমূহের কোনো আয়তন নাই, তাহলে এই পুরো পাত্রটাই সে কি করতে পারে বলতো? পুরো পাত্র জুড়েই সে অ্যাকচুয়ালি ফ্রিলি বা মুক্তভাবে ঘোরাফেরা করতে পারে। বাস্তব গ্যাসের জন্য ব্যাপারটা কিন্তু মোটেও ওরকম না। বাস্তব গ্যাসে অণুসমূহ ভিতরে আকর্ষণ বিকর্ষণ বল আছে এবং এগুলোকে আমরা আরো, এবং অণুসমূহের অবশ্যই কি আয়তন আছে, এবং এই আয়তনটা আমরা কখন বুঝতে পারি? যদি আমরা এটাকে তরল করি তখন দেখা যাবে যে একটা নির্দিষ্ট অংশটুকু জুড়ে আমার এই গ্যাসটাকে যদি আমি তরল করি তাহলে গ্যাসের অণুসমূহ নির্দিষ্ট অংশ জুড়ে আছে, এবং ওই অংশটুকুকেই আমরা বলতেছি এনবি। এই অংশটাকে আমরা কি বলতেছি? এনবি। এই এনবিটা কি? এনবিটা হলো ভাইয়া অণুসমূহের আয়তন। যখন তাকে আমি তরল করতেছি তখন যে অণুসমূহের আয়তন পাচ্ছি সেটা হলো এনবি। তাহলে এখন দেখো ভাইয়া, এই পাত্রের যে আয়তন যেটা তুমি পরিমাপ করতেছো সেটা হলো ভিএম, পাত্রের আয়তন। ভিএম কি? পাত্রের আয়তন। ভিএম হলো পাত্রের আয়তন। এখন আদর্শ গ্যাসের জন্য ভি মানে কি? আদর্শ গ্যাসের জন্য ভি মানে হলো যতটুকু আয়তনে বা যতটুকু জায়গায় অণুসমূহ মুক্তভাবে চলাচল করতে পারে। এখন দেখো, অণুর আয়তন যদি হয় এনবি, অণুর আয়তন যদি হয় এনবি আর আমার পাত্রের আয়তন যদি হয় ভিএম, তাহলে এখন বলো তো এই ভিএম মাইনাস এনবি এতটুকু জায়গা হলো সেই আয়তনটা যেই আয়তন জুড়ে গ্যাসীয় অণুসমূহ মুক্তভাবে চলাচল করতে পারে, এবং সেটাই হলো আদর্শ গ্যাসের জন্য ভি। তাহলে ভি এখানে কি? ভিএম মাইনাস এনবি। তাহলে ভিএম কি? পাত্রের আয়তন বা পরিমাপকৃত আয়তন, আর এনবি কি? অণুর আয়তন। পাত্রের আয়তন থেকে অণুর আয়তনটাকে বাদ দিয়ে দিলেই আমি সেই আয়তনটা পাবো যেই আয়তন জুড়ে গ্যাসের অণুসমূহ মুক্তভাবে চলাচল করতে পারে। তাহলে ভিএম মাইনাস এনবি ইকুয়াল টু কি হচ্ছে? ভি বা আদর্শ গ্যাসের আয়তনটা। তাহলে আলটিমেটলি আমি যদি এই দুটোকে গুণ করে দেই তাহলে আমি কি পিভি ইকুয়াল টু এনআরটি শিখেছিলাম। তাহলে বাস্তব গ্যাসের জন্য হবে পিএম প্লাস এন স্কয়ার এ বাই ভি স্কয়ার ইন্টু ভিএম মাইনাস এনবি ইজ ইকুয়াল টু এনআরটি। আশা করি সবাই আয়তন সংশোধনটা আমরা কিভাবে করেছি সেটাও সবাই বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো ধরনের কোশ্চেন থাকে সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাও, আমরা এখনই তোমাদেরকে অ্যান্সার করার চেষ্টা করব। ওকে, বাপ্পি বলেছে ভাইয়া আরেকবার বললে ভালো হয়, লাদেনও বলেছে ভাইয়া আরেকবার বললে ভালো হয়। তো আমি আরেকবার একটু বলে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। দেখো, যে পিএম প্লাস এন স্কয়ার বাই ভি স্কয়ার, ওইটা আমাদের চাপ সংশোধন আমরা আগে পড়েছি। এখানে আমরা পড়তেছি আয়তন সংশোধনটা। আদর্শ গ্যাসের জন্য আয়তন মানে হলো গিয়ে যতটুকু আয়তন জুড়ে গ্যাসের অণুসমূহ মুক্তভাবে চলাচল করতে পারে। তাহলে দেখো, ভিএম হলো তোমার পাত্রের আয়তন এবং বাস্তব গ্যাসের জন্য অণুর আয়তনকে আমরা বলতেছি এনবি। তাহলে দেখো, এটা হলো অণুর আয়তন, ভিএম হলো পাত্রের আয়তন। তাহলে ভিএম থেকে, পাত্রের আয়তন থেকে আমি যদি অণুর আয়তন বাদ দিয়ে দেই তাহলে আমি পেয়ে যাব সেই আয়তনটুকু যতটুকু আয়তন জুড়ে গ্যাসের অণুসমূহ মুক্তভাবে চলাচল করতে পারে, যেটা বা আদর্শ গ্যাসের জন্য আয়তনের যে সংজ্ঞাটা ছিল তার সাথে সম্পূর্ণ মিলে যায়। তাহলে আমাদের এখানে ভি ইকুয়াল টু হবে কি? ভিএম মাইনাস এনবি, অর্থাৎ পাত্রের আয়তন মাইনাস অণুর আয়তন, এবং এটা কি আদর্শ গ্যাসের মতো হয়ে যাচ্ছে তখন পুরো ব্যাপারটা। এবং যখন এই পি এবং ভি দুটোই আদর্শ গ্যাসের মতো করে আমি বানিয়ে ফেলতেছি বাস্তব গ্যাসের পরিমাপকৃত অংশ থেকে, তখন আমি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? এনআরটি লিখে দিতে পারি, এবং এটাকে আমরা বলতেছি ভ্যান ডার ওয়ালস সমীকরণ। এখানে দুটো ধ্রুবক আছে এ আর বি, এদের এককগুলো খুবই সহজে বের করা যায়। দেখো খেয়াল করে, আমি যেখানে যেহেতু চাপ, তাহলে এন স্কয়ার এ বাই ভি স্কয়ার, এটাও কি হবে? চাপ। তাহলে আমি যদি এন স্কয়ার এ বাই ভি স্কয়ার ইকুয়াল টু যদি চাপ হয়, এন স্কয়ার এ বাই ভি স্কয়ার ইকুয়াল টু কি ধরলাম? অ্যাটমসফেরিক। তাহলে আমার ভি এর আয়তনকে আমি যদি ধরি লিটার, তাহলে লিটার স্কয়ার, এন এর একক কি? মোল,
তাহলে মোল স্কয়ার, তাহলে এর একক কি আসবে, এ ইকুয়াল টু আসবে অ্যাটমসফেরিক লিটার স্কয়ার পার মোল স্কয়ার। ঠিক একই ভাবে তুমি যদি বি এর এককটা বের করতে চাও তাহলে দেখো এখানে যেহেতু যোগ বিয়োগ করেছি তাহলে প্রত্যেকটা রাশি কি হবে, যার সাথে যোগ বিয়োগ করেছি তার মতোই হবে। অর্থাৎ আমি ভিএম মাইনাস এনবি করেছি, তাহলে এনবিও কি একটা আয়তন। তাহলে দেখো আমি যদি এনবি ইজ ইকুয়াল টু যদি হয় আয়তন অর্থাৎ লিটার, তাহলে আমার বি এর এককটা কি হবে, লিটার পার মোল। তাহলে আমি বি এর ডেফিনেশন কি দিতে পারি দেখো তো, বি কে বলতে পারি 1 মোল গ্যাসের আয়তন লিটার এককে কতটুকু হয়, 1 মোল গ্যাসের অণুর আয়তন লিটার এককে কতটুকু হয়, সেটাই হলো মূলত বি। তাহলে আশা করি ভ্যান ডার ওয়ালস সমীকরণ তোমরা সবাই বুঝেছো, এবং ভ্যান ডার ওয়ালস সমীকরণ নিয়ে তোমাদের যে ধরনের সমস্যাগুলো ছিল আশা করি সেগুলো সলভ হয়েছে, এবং তোমরা আশা করি ভালো থাকবে এবং সুস্থ থাকবে। সো আজকের ক্লাস এই পর্যন্তই। ভবিষ্যতে হয়তো বা আমরা বাকি অংশ অর্থাৎ গাণিতিক অংশ নিয়ে ভবিষ্যতে আসতে পারি, তো তখন আমরা গাণিতিক সমস্যাগুলো নিয়ে কভার করার চেষ্টা করব। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাই বাসাতেই থাকো। বেস্ট অফ লাক।